এখন আমি ট্রেনে বসে আছি। ট্রেন চলছে তার আপন গতিতে, বাট আমার মনটা এভাবেই পড়ে আছে। কেননা আমি আমার নিজ গ্রাম থেকে অনেক দূরে চলে যাচ্ছি। ও, আপনারা তো আবার আমার ব্যাপারে জানেন না। তো চলুন ঘুরে আসি আমার অতীত থেকে। কুমিল্লা জেলার কোনো এক ছোট্ট গ্রামে আমার জন্ম। গ্রামের প্রায় সবাই মধ্যবিত্ত, আমরাও তার ব্যতিক্রম নই। আমার পরিবারে আমার বাবা মা আর আমার বড় দুইটা ভাই আছে। আমি কেবল ক্লাস 10-এ পড়ি। লেখাপড়া তেমন একটা ভালো লাগে না, সারাদিন ঘুরে বেড়াই, কোনো কাজ তো করি না। আমার দুই ভাই লেখাপড়ার পাশাপাশি কাজ করে, আমাকে কেউ কাজ করতে দেয় না। মাঝে মধ্যে কিছু করতে বললে করতাম না, তখন মা বলতো, তুই বড় হয়ে কি করবি? সারাদিন বসে বসে খাস, কোনো কাজ তো পারিস না। আমিও হজম করে নিতাম। ও, আমার নাম ইসমাইল। একদিন স্কুলে যেয়ে দেখি একটা নতুন মেয়ে আসছে, খুবই সুন্দর। প্রথম দেখেই ক্রাশ খাইছি। তারপরে বন্ধুদের কাছে গেলাম। কি রে, এতদিন পর স্কুল আসলি যে? তার বাসা থেকে কি কেউ থেরাপি দিছে নাকি? চুপ কর হারামি, আমাকে কে থেরাপি দিবে? আগে বল ওই মেয়েটাকে। নতুন মেয়েটার কথা বললাম। আরে, আমাদের পাশের গ্রামেই থাকে। ওয়াও, তা এতদিন কই ছিল? আগেও নানার বাড়ি থাকতো, এখন এখান থেকে লেখাপড়া করবে। বাট তুই এত খুশি কেন মামা? কি রে, রাগিনীর প্রেমে পড়লি নাকি? রাগিনীটা আবার কে? তুই যার কথা জিজ্ঞেস করলি। ও, তাহলে ঠিক আছে মামা, ওরে আমার চাই। মামা, অনেক ভাবালি মেয়ে রাগিনী, আরো রাগিনী। কি বলিস? এত সুন্দর মেয়ে এত রাগী কেন? অমনি ক্লাসের ঘন্টা দিয়ে দিল। ক্লাসে এ কি দেখছি আমি, সূর্য আজ কোন দিকে উঠেছে যে ইসমাইল আজ স্কুলে? ক্যান্সার, আমি তো প্রতিদিনই আসি, খালি মাঝে মধ্যে আসি না। যাই হোক, ক্লাস শুরু হলে আমি ওই রাগিনীর দিকে তাকিয়ে আছি। মনে হয় রাগিনী বুঝতে পেরেছে, একবার ধরাও খাইছি। ইসমাইল, বলো তো অপারেশন সার্চলাইট কাকে বলে? না মানে স্যার। কি না মানে করছো বলো? না মানে স্যার, মনে হচ্ছে না। তা পারবে কেন? লেখাপড়া তো কিছুই করো না, দাঁড়িয়ে থাকো। এদিকে রাগিনী খালি নীরবে হেসেই যাচ্ছে। কি সুন্দর মুক্তা পড়া হাসি। এই মেয়ে, তুমি এত হাসছো কেন? তুমি পারবে? জি স্যার। তো বলো। 25 মার্চ কালো রাতে নিরীহ বাঙালির উপর যে গণহত্যা চালানো হয় তাকে অপারেশন সার্চলাইট বলে। ভেরি গুড, ওর থেকে কিছু শেখো ইসমাইল। জি স্যার, আমিও তো তাই চাই। তারপরে গোটা ক্লাস আমি রাগিনীর দিকে তাকিয়েছিলাম। ক্লাস শেষে স্যার চলে গেল। রাগিনী আমার সামনে এসে, ইসমাইল, সে কখন যে দেখছি আপনি আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু কেন? তুমি অনেক সুন্দর তাই। কি বললেন? হ্যাঁ, তুমি অনেক সুন্দর, ক্রাশ খাইছি। কি? তোমার সাথে প্রেম করব। আই লাভ ইউ। লুচ্চা ছেড়ে, আমাকে চিনিস আমি কে? আর আমার সাথে প্রেম করতে আসছিস? কেন গো, তুমি কে যে তোমার সাথে প্রেম করা যাবে না? ধুর, তোর সাথে কথা বলাই বৃথা। তারপরে ও চলে গেল। আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। তারপরে স্কুল থেকে বাসায় আসলাম। বাসায় ইসমাইল, আজ স্কুলে কি করেছিস যে বাসায় এসে বিচার করে? আমি আবার কি করলাম? রাগিনীকে কি বলেছিস? ও, এইবার বুঝছি ঘটনা। না মানে কি না মানে করছিস? যা, এরপরে যেন আর না শুনি। আমি জলদি চলে আসলাম। এসে ভাবতে লাগলাম, এই সামান্য একটা বিষয় নিয়ে আমার বাসায় অভিযোগ করে গেল। ওকে কাল বুঝাবো আমি কে। তারপরে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে রাতে বাসায় এসেই, ইসমাইল, এসব কি শুনছি? কাজের কাজ তো করো না, খালি গন্ডগোল পাকাও। যাও, আর যেন না শুনি। তারপরে রুমে এসে ফোনে ফেসবুকিং করতে লাগলাম। আমি আবার গল্প লিখি, তাই গল্প লিখতে লাগলাম। না হলে আবার আপনারা বলবেন ইসমাইল ভাই গল্প দিল না আজ। তারপরে ঘুমিয়ে পড়লাম। সকালে খেয়ে স্কুলে চলে আসলাম। এ আমি কি দেখছি মুন্না, ইসমাইল পরপর 2 দিন স্কুলে? আরে বুঝিস না, নতুন প্রেমে পড়ছে। যাই হোক, কাল রাগিনী আবার বাসায় অভিযোগ করছে। বলিস কি, বাসায় কিছু বলছে নাকি? না, তেমন কিছু বলেনি, বাট আজ রাগিনীকে বোঝাবো আমি কেমন। তারপরে ক্লাসের ঘন্টা দিলে ক্লাসে চলে গেলাম। ক্লাসে খালি রাগিনীকে চোখ মারছি। তারপরে বড় 2টা ক্লাস পরে টিফিন দিল। একে একে সবাই বাহিরে চলে গেল। আমি আর রাগিনী ছিলাম। তারপরে আমি উঠে দরজাটা মেরে রাগিনীর দিকে এগিয়ে যেতে লাগলাম। এই, কি করছিস? আমার কাছে আসবি না বললাম। আমি ওর আরো কাছে চলে আসলাম। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কি রাগিনী, তার নিজের জামা একাই ছিঁড়তে লাগলো।
এ কি করছো তুমি? থামো বলছি। দাঁড়া, তুই আজ থেকে তোর জন্মের শিক্ষা দিব। এই বলে রাগিনী চিল্লাতে লাগলো। আমিও বুঝে গিয়েছি কি করতে চাচ্ছে ও। এদিকে বাহিরের সবাই ওর চিল্লাটি শুনে দরজা ধাক্কা দিচ্ছে। গিয়ে কান্না করতে করতে দরজা খুলে দিল। কি হয়েছে রাগিনী, তোমার জামার এই অবস্থা কেন? স্যার, ইসমাইল আমার সাথে। অমনি স্যার আমার সামনে এসে ঠাস ঠাস। তোর লজ্জা করে না? তোকে আমরা ভালো ছেলে ভাবতাম, যদিও লেখাপড়া করিস না। আর আজকে তুই কি করলে? দাঁড়া, তোর ভাইকে সব বলি আগে। এদিকে আমি রাগিনীর দিকে তাকিয়ে দেখি ও পিট করে হাসছে। আমি কিছু বলতে চেয়েও পারলাম না, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না। তারপরে আব্বা আর ভাই এসে আমাকে অনেক মারলো। আমি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি অফিসে আছি, সাথে আমার আর রাগিনীর পরিবার। দেখুন, আপনার ছেলে যে কাজ করতেছে তা সবাই দেখেছে, তাই ঘটনাটা না বাড়িয়ে ওদের বিয়ে দিয়ে দিন। এদিকে রাগিনীর আব্বারও বললেন, আমিও তাই চাই। এদিকে দেখি রাগিনীর মুখটা কালো হয়ে গেছে। তারপরে আর কি, আমাদের বিয়ে হয়ে গেল। বাট আমরা এখনো ছোট ভাই। পরে রাগিনীকে বাসায় নিয়ে যাবার কথা হলো। তারপরে বাসায় এসে আমাকে আরো মারলো। তোকে আগে থেকে আমি বলছিলাম এসব না করতে। লেখাপড়া তো কিছু করিস না, উলাঙ্গারি করিস। তারপরে আমাকে ফেলে সবাই চলে গেল। আমার চোখটাও লেগে আসলো। এদিকে কি করতে গেলাম আর কি হয়ে গেল আমার, সব ওই ছোট লোকের জন্য। রাতে আবার যখন ঘুম ভাঙলো তখন দেখি রাত 11টা বাজে। আমি আর এখানে থাকবো না। এখানে থেকে আমার খালি কষ্ট পেতে হবে। তারপরে আমি আমার সব প্রয়োজনীয় জিনিস নিয়ে, আমার কাছে 700 টাকা ছিল, তা নিয়ে একটি চিঠি লিখলাম। লিখে বেরিয়ে গেলাম বাসা থেকে। চেনা শহর থেকে চলে যাচ্ছি, জানি না কোনোদিন ফিরতে পারবো কিনা। এই ছিল আমার অতীত। আপনাদেরকে অতীতের কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। সকাল 8টায় ট্রেন এসে থেমেছে ঢাকাতে। ট্রেন থেকে নেমে ভাবছি অচেনা শহরে কই যাব। কাছে আর 290 টাকা আছে। এইদিকে খুব খিদেও পেয়েছে, তাই স্টেশনের কাছেই এক হোটেলে চলে গেলাম। তারপরে কিছু নাস্তা করে বেরিয়ে আসলাম। এখন আমার প্রথম কাজ হলো একটা কাজ জোগাড় করা। তারপরে কাজের খোঁজ করতে লাগলাম। এদিকে সকালে মা আমার রুমে এসে দেখে আমি নাই। তখন মা ভাইকে ডাক দেয়। কি হয়েছে মা, ডাকছো কেন? দেখ না, এখন এসে দেখি ইসমাইল ঘরে নেই। তাই তো। তারপরে ভাইয়া দেখে আমার অনেক কিছুই নেই। তারপরে আমার লেখা চিঠি দেখতে পাই ভাইয়া। চিঠিটা হাতে নিয়ে খুলেই পড়তে ভাই বসে পড়ে আর কান্না করে দেয়। কি হয়েছে? তুই এরকম করছিস কেন শাকিল? শাকিল আমার ভাইয়ের নাম। মা, ইসমাইল চলে গেছে। কি? জোরে একটা চিৎকার দিয়ে মা অজ্ঞান হয়ে যায়। মায়ের চিৎকার শুনে বাবাও চলে আসে। কি হয়েছে শাকিল, তোর মায়ের? বাবা, ইসমাইল চলে গেছে বাড়ি থেকে। কি বলছিস এই সব তুই? আর এই চিঠিটা দিয়ে গেছে। তারপরে মাকে পানি ছিটা দিয়ে জাগানো হলো। পড় তো চিঠিটা। চিঠি। প্রথমে ক্ষমা চেয়ে দিচ্ছি আমার কারণে তোমাদের মান সম্মান যাওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করো আমি ওই কাজটা করি নাই। আর তোমরা আমাকে এতদিন এই চিনলা, সত্যিটা না জেনেই। বাদ দাও, আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তোমরা তো আমার কথা বিশ্বাস করলে না। যাই হোক, চলে গেলাম অনেক দূরে, জানি না আর ফিরবো কিনা। তোমরা ভালো থেকো, আর রাগিনীকে কিছু বলবা না। ইতি ইসমাইল। আমরা না জেনে কি করে ফেললাম? সব দোষ ওই মেয়ের, আমি ওকে ছাড়বো না। না শাকিল, তুই কিছু করবি না। আমি জানি ইসমাইল একদিন ঠিকই আমাদের কাছে ফিরে আসবে, ওই সব করবে। এদিকে গোটা এলাকায় ছড়িয়ে গেছে যে ইসমাইল চলে গেছে, আর রাগিনী তো শুনে সেই খুশি। ইসমাইল চলে গেছে, এখন সে আবার আগের মতোই চলতে পারবে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু আমি কোনো কাজ জোগাড় করতে পারলাম না। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই কাছেই এক জায়গায় বসলাম। কি কপাল আমার, কালকের আগেও আমার জীবন কত সুন্দর ছিল, আর আজ কাজের খোঁজ করছি তাও পাচ্ছি না। যে আমি কোনো কাজ ভালো করে পারি না। সন্ধ্যা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো থাকার জায়গা তো দূরে থাক, কিছুই পাইলাম না। রাত 8টা, অনেক ক্ষুধা লাগছে। কাছে আর মাত্র 160 টাকা আছে, তাই কিছু খেয়ে নিলাম। তারপরে কোনো থাকার জায়গা খোঁজার জন্য হাঁটা দিলাম। রাত 10টা, কোনো জায়গায় পাইলাম না, তাই ক্লান্ত হয়ে বসে আছি মাথা নিচু করে। হঠাৎ, কে তুমি? আর এত রাতে এখানে কি করছো? মাথা তুলে দেখি 23-25 বয়সের একটি মানুষ আমাকে কথাটি বলল। আমি কোনো উত্তর দিলাম না। কি হলো বলো, কে তুমি? আমি ইসমাইল। তো এত রাতে এখানে কি করছো একা? আর তোমার বাসা কোথায়? নাম কি? নাম ইসমাইল, আমার কোনো বাসা নেই। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বাসা থেকে পালিয়েছো।
কিন্তু কেন? তারপরে আমি আমার অতীতের কথা তাকে বললাম। তো তুমি এখন কই থাকবা? জানি না। তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। কিন্তু কোনো কিন্তু নয়। আর আমি একাই থাকি, আর আমারও কেউ নেই, একা। তুমি কি আমার ছোট ভাই হবে? ভাইয়া হব, তোমার ছোট ভাই। কিন্তু তোমার নাম কি? আমার নাম ফারুক আহমেদ। এবার চলো, অনেক রাত হলো। চলো। প্রায় 7-8 মিনিট হাঁটার পরে একটি বড় বাসার কাছে থামলাম। এইটা কার বাসা ভাইয়া? আমাদের। কি এত বড় বাসা, আর তুমি একা থাকো? বাসাটা আমার বাবা দিয়েছে। তা ওনারা কোথায়? আমি ছোট থাকতেই মা মারা যায়, আর 1 বছর আগে বাবাও চলে গেছে। সরি ভাইয়া। সমস্যা নেই, চলো ভিতরে যাই। তারপরে বাসার ভিতরে গেলাম। ওয়াও, কি সুন্দর বাসা। আজকে থেকে এই বাসা তোমারও। তারপরে ফারুক ভাই আমাকে একটি রুমে নিয়ে গেল। আজকে থেকে এই ঘরে তুমি থাকবে। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। তারপরে ভাইয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে খাটে বসলাম। কি আরাম। হঠাৎ বাড়ির কথা মনে হয়ে গেল। হয়তো তারা এখন তাদের ভুল বুঝতে পেরেছে, কিন্তু আমি এখন অনেক দূরে। আর রাগিনী, তুমি হয়তো অনেক খুশি। চিন্তা করো না, আমি ফিরবো। কি ইসমাইল, কি ভাবছো? কিছু না ভাইয়া। ওকে চলো, ডিনার করব। ওকে চলো। খাবার সময়। তো ইসমাইল, তুমি কোন ক্লাস পড়ো? ক্লাস 10-এ। তা সব কাগজপাতি আছে তোমার কাছে তো? কেন? কাল তোমাকে স্কুলে ভর্তি করাবো, তাই। কি বলেছে ধন্যবাদ দিব তোমাকে? ইসমাইল, বড় ভাইকে কেউ ধন্যবাদ দেয়? ওকে বড় ভাই। খাবার শেষ করে ঘুমাতে যাও, কাল স্কুলে যাব। তারপরে ঘুমাতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি ফারুক ভাই ব্যায়াম করছে। কি ইসমাইল, ব্যায়াম করবা নাকি? তুমি তো দেখতে এমনিতেই সুন্দর, ব্যায়াম করলে তোমার পেছনে লাইন পড়ে যাবে। কি যে বলো, আর আমার তো সেই পথ বন্ধ। বিয়ে তো হয়ে গেছে। তোমার আগে সেরে ফেলছি, তোমাকেও বিয়ে দিতে হবে। কি? ভাবছি বাসাটা অনেক ফাঁকা ফাঁকা লাগে, তো একটা ভাবি হলে খারাপ হয় না। তো তোমার ভাবিকে তুমিই খুঁজে দাও। ওকে, দিব। ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে নিই। ওকে। তারপরে ফ্রেশ হয়ে ভাইয়া বলল, ইসমাইল, তোমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নাও, বাইরে নাস্তা করে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। তারপরে ভাইয়ার বাইকে করে একটা রেস্টুরেন্টে এসে নাস্তা করে ভাইয়া বড় একটি স্কুলে নিয়ে গেল। ভিতরে ঢুকে দেখি কি সুন্দর স্কুল। চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ, আর মেয়ে তো আছেই। কি ইসমাইল, কি দেখো? তোমার ওইসব দেখে কি লাভ? তোমার তো হয়ে গেছে। তুমি জানো আর আমি, এরা তো আর জানে না, 2-1টা প্রেম করি। কথা বলতে বলতে হেড স্যারের রুমে চলে আসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে ফারুক বাবা যে, তা কি মনে করে? স্যার, এটা হলো আমার ছোট ভাই, ওকে ভর্তি করাবো। ওহ, তা বাবা তোমার নাম কি, আর আগে কোন ক্লাসে পড়তা? জি স্যার, আমার নাম ইসমাইল, আগে 10-এ পড়তাম। ওহ, তা ভালো। তোমার কাগজপত্র দিয়ে যাও, আর কাল থেকেই ক্লাসে চলে আসবা। ওকে স্যার। স্যার, ওর দিকে একটু খেয়াল রাখবেন, নতুন তো। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব সামলিয়ে নিব। ওকে স্যার, আজকে তাহলে আমি যাই, কেমন? ওকে বাই। তারপরে স্কুল থেকে চলে আসলাম বাড়িতে। ইসমাইল, কেমন লাগলো তোমার স্কুল? অনেক ভালো ভাইয়া। ভালো, তো চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। কোথায়? গেলেই দেখতে পাবা। ওকে চলো। তারপরে ভাইয়ার সাথে বাহির হলাম। একটু পরে এসে দেখি একটা বড় বিল্ডিং এর গেটের সামনে। আমরা যেতেই গেটের দারোয়ান ফারুক ভাইকে স্যার বলে সালাম দিল। আমি মনে করি এই অফিসে হয়তো ফারুক ভাই চাকরি করত। তারপরে আমরা অফিসের ভিতরে গেলাম। কি অফিসের সব স্টাফ ফারুক ভাইকে স্যার বলছে, কারণ কি? ভাইয়া, আমি জানি তুমি কি জিজ্ঞেস করবে, বলছি। আগে আমার রুমে চলো। তারপরে ভাইয়া রুমে যেয়ে এবার বলো। তুমি মনে করছো যে আমাকে কেন সবাই স্যার বলছে? কেন? কারণ এটা আমার নিজের অফিস। কি? অবাক হওয়ার কিছু নেই। তোমাদের কয়টা শাখা আছে? 2টা, এটা একটা আর অন্যটা কুমিল্লায়। কুমিল্লার কথা শুনেই মনটা খুব খারাপ হয়ে গেল। কি হলো তোমার আবার? কিছু না তো। আমি জানি বাড়ির কথা মনে হচ্ছে, তাই তোমার মন খারাপ। কিন্তু তুমি কি করে জানো? বড় ভাই তো ছোট ভাইয়ের মনের কথা জানতেই পারে, তাই না? তো চলো সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আসি। তারপরে ভাইয়া সবাইকে একসাথে করে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। ওদের মধ্যে একটা মেয়ে দেখি ফারুক ভাইয়ার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে।
মেয়েটা দেখতে ভালোই সুন্দর। তারপরে পরিচয় হলে ভাইয়া ম্যানেজারকে বলে আবারও বাহিরে চলে আসলো। একটু পরে একটি বড় শপিং মলে এসে থামলো। তারপরে আমাকে নিয়ে ভিতরে ঢুকলো। ইসমাইল, পোশাক পছন্দ করো? না মানে আমার তো আছেই। আমি দেখতে বলছি। দেখছি। তারপরে কিছু কাপড় নিলাম। তারপরে বাহিরে এসে ভাইয়া বলল, তুমি মোবাইল চালাতে পারো? কেন? কিনবো তাই। চলো তোমাকে একটা মোবাইল কিনে দিই। এখন কি করব? ফোন কিনে পরে কিনবো। ধুর পাগল, এখনকার যুগে মোবাইল ছাড়া চলা যায়? তারপরে একটা ফোন কিনে দুপুরে বাড়িতে চলে আসলাম। ফ্রেশ হয়ে রেস্ট নাও। তারপরে যে যার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নতুন ফোনে ফেসবুক লগ ইন করলাম। দেখলাম অনেক মেসেজ এসেছে। মুন্না প্লাস নীলও করেছে অনেক। তা দেখে আমি বাহির হয়ে ওই আইডি ডিঅ্যাক্টিভেট করে দিলাম। তারপরে নতুন একটা ফেক আইডি খুললাম। সন্ধ্যার পরে আমি আর ফারুক ভাই বসে গল্প প্লাস টিভি দেখছি। ভাইয়া একটা প্রশ্ন করি? করো। না মানে আমরা যখন তোমার অফিসে গেছিলাম আর তুমি আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলে, তখন একটি লাল রঙের পোশাক পরা মেয়েকে দেখলাম। ওটা কি? কেন কেন বলো তো। ওর নাম রিয়া, খুব ভালো মেয়ে। উনি তোমার দিকে তাকিয়েছিল তো? আমার মনে হয় উনি তোমাকে পছন্দ করে। কি যে বলো না। তোমার ওনাকে কেমন লাগে? এমনিতে ওর ব্যবহার অনেক ভালো, দেখতেও মাশাআল্লাহ ভালোই লাগে। তাহলে মনে করো ভাবি পেয়ে গেছি। তা কে সে? কেন রিয়া আপু? কিন্তু আমরা যা ভাবছি তা যদি না হয়? আরে আমি তার চোখে তোমার জন্য কিছু একটা দেখতে পাইছি, তুমি অত চিন্তা করো না। ওকে, তো এখন তুমি পড়তে বসো, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু তোমাকে। ওকে ভাইয়া। তারপরে আমি পড়তে বসলাম আর ভাইয়া কিছু রান্না করতে লাগলো। এই একদিনেই আমার কত আপন করে নিয়েছে। তারপরে কিছুক্ষণ পড়ার পরে ভাইয়া খেতে ডাকলো। খাবার সময়, কাল তো তোমার প্রথম স্কুল, তোমার জন্য একটা ড্রাইভার ঠিক করে দেব, ওই নিয়ে যাবে আবার নিয়ে আসবে তোমাকে। ভাইয়া আমি আগে এমনই যেতে চাই, মানে রিক্সায়। ওকে, সমস্যা হলে স্যারকে বলবা, সব ঠিক করে দিবে। ওকে। ওকে, তো শুতে যাও, বেশি রাত জাগবা না কিন্তু। সকালে দেখা হবে। বাই, শুভরাত্রি। শুভরাত্রি। তারপরে রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপলাম। তারপরে ঘুম দিলাম। এক ঘুম যেন ভাঙতেই চাচ্ছে না। সকালে কে যেন আমারে ধাক্কা দিল। ঘুম ভাঙতেই দেখি ফারুক ভাই আমাকে ডাকছে। আর কত ঘুমাবে ইসমাইল, উঠো, আজ তো তোমার প্রথম স্কুল। তারপরে উঠে ফ্রেশ হয়ে ভাইয়া নাস্তা করতে ডাকলেন। নাস্তার সময়, ইসমাইল কোনো সমস্যা হলে স্যারকে বলবে, উনিই সব ঠিক করে দিবে। ওকে? আমি অফিসে যাব, তোমাকেও নামিয়ে দিয়ে যাই আজকে। ঠিক আছে, কিন্তু প্রতিদিন না। ঠিক আছে। ভাইয়া রিয়া আপুকে নিয়ে আজ বিকালে বাসায় নিয়ে আসবা। কি বলো, ও যদি না আসে? আরে আসবে, তুমি শুধু বলে দেখো। ওকে, দেখি কি হয়। তারপরে নাস্তা শেষ করে ফারুক ভাই আমাকে স্কুলে দিয়ে উনি অফিসে চলে গেল। আমি ক্লাস করলাম, ভালোই লাগলো। একটা ফ্রেন্ডও হয়েছে, নাম সিফাত। ইসমাইল, আজকে আমার ভালো লাগছে না, বাসায় যাব। তুই কি যাবি? শালা, আমি একা একা কি করব? চল আমিও যাব। তারপরে দুজন বাসায় চলে গেলাম। বাসায় আসতে আসতে দুপুরের আজান দিয়ে দিল। বাসায় এসে দেখি বাসা ফাঁকা। ও ফারুক ভাই তো অফিসে গেছেন। তারপরে আমি ফ্রেশ হয়ে রুমে এসে শুনি বাহিরে কেউ কথা বলছে। শালা চোর চোর এলো নাকি? ঘরের চারপাশে খুঁজি একটা রড পেলাম। শালা আজ চোর যাবে কোথায় দেখি। তারপরে রড দিয়ে সিঁড়ি দিয়ে নেমে দেখি ফারুক ভাই আর রিয়া আপু বসে গল্প করছে। আরে ইসমাইল যে, আসো আসো। কিন্তু তোমার হাতে রড কেন? ওই হয়েছে কি না, মানে আমি মনে করি বাসায় চোর আসছে তাই আর কি। তা ভালোই করেছো। রিয়া, এ হচ্ছে আমার একমাত্র ছোট ভাই। কেমন আছো ইসমাইল? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কিন্তু কি? কিন্তু ভাইয়া ভালো নেই। কেন কেন? ইসমাইল, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে ওকে। আপু, বলো। না মানে আমার একটা ভাবি লাগবে। ওহো, তা তোমার ভাইকে বিয়ে করিয়ে দাও। কিন্তু পাত্রী তো লাগবে। তা তো লাগবে। একটা আছে, যদি সে রাজি হয়। তা কে? হেই, তুমি তুমি ভাইয়াকে পছন্দ করো আমি জানি। তুমি কি আবার ভাবি হবে? আমি না হয় রাজি, কিন্তু তোমার ভাই? আরে ভাবিজি, আমি তো সব ঠিক করে রেখেছি, তুমি রাজি হলেই চলবে। তাহলে আমিও রাজি। কি কথা চলছে? হ্যাঁ, ভাইয়া আপু রাজি,
রিয়া আপু তো লজ্জায় শেষ। ভাইয়া আমার ভাবি কালকেই লাগবে। তাই? তোমার ভাবি যদি রাজি থাকে তবে আজকেই পেতে পারো। আগে বাবা মাকে বলতে হবে। ওকে, কালকে তুমি অফিসে আসবে না, বাসায় থাকবে। কেন? আরে কালকে আমরা তোমাদের বাসায় যাব তোমাকে চাইতে। আপু তাই হবে। তারপরে ভাইয়া রেস্তোরাঁ থেকে 3 জনের জন্য খাবার নিয়ে আসলো। খাওয়ার সময় যাক বাবা, আর এইসব খাবার খেতে হবে না। কেন, খাওয়া বাদ দিবা নাকি? আরে এখন থেকে তো ভাবি আছে। আমিও অনেক রান্না পারি। তারপরে খাওয়া শেষ হলে রিয়া আপু বাসায় চলে গেল। তারপর বিকালে ভাইয়ার সাথে আমিও করতে গেলাম, রাস্তাঘাট চিনলাম। রাতে একেবারে ডিনার শেষ করে বাড়িতে আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে দেখি ভাইয়াও উঠে গেছে নাস্তার সময়। ইসমাইল, নাস্তা শেষ করে রেডি হও, 11টার দিকে রিয়াদের বাড়ি যাব। ওকে। তারপরে আমি রুমে এসে রেডি হলাম। কিছুক্ষণ পরে রিয়াপুর বাসায় চলে আসলাম। কলিং বেল দেওয়ার পরে একটি মহিলা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তা তোমরা কে বাবা? আন্টি আমি ফারুক। ও ফারুক বাবা, ভিতরে আসো বাবা। তারপরে আমরা ভিতরে গেলে আমাদের বসতে দেয়। আন্টি, আঙ্কেল কোথায় দেখছি না যে? বাবা উনি আজ থেকে 6 বছর আগে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। সরি আন্টি। কোনো ব্যাপার না বাবা, তোমরা বসো, রিয়াকে আমি ডেকে দিচ্ছি। রিয়া আপু আসার পরে, আপু কেমন আছো? এই তো আছি ভালোই। ভালো তো থাকারই কথা। কিছুক্ষণ পরে, দেখেন আন্টি, আমাদের যে কারণে আসা আপনি সেটা মনে হয় জানেন। জি বাবা জানি। তা আপনার কি মত বলুন? দেখো বাবা, আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করে তখন আমার তো আর কিছু বলার নেই। মাশাআল্লাহ। আপু মিষ্টি দাও, আজ অনেক মিষ্টি খাবো সবাই। আন্টি, আমার তো এই ছোট ভাইটা ছাড়া আর কেউ নেই। তা আমি চাচ্ছিলাম যে কোনো আয়োজন না করে বিয়েটা সেরে ফেলবো। তোমার যা ভালো মনে হয় তাই করো বাবা। 7 বছর পরে ঘুমিয়েছিলাম, কে যেন আমার সাদের ঘুমটা ভেঙে দিল। চাচ্চু চাচ্চু উঠো, আর কত ঘুমাবে? কুমিল্লাতে না তোমার একটা শাখা আছে, তাই কুমিল্লাতেই যাব। এইটা হলো আমার তারপরে অফিসে জয়েন করব। আর ফারুক ভাই এবং রিয়াপুর পরেই নাম জান্নাত। নামটা যেমন মিষ্টি, ও দেখতেও তেমনই পরীর মতো সুন্দর। এ কি মামুনি, তুমি কখন এলে? এই তো এক্ষুনি। তোমাকে আব্বু ডাকে, তাড়াতাড়ি উঠো। ওকে ওকে মামুনি, উঠছি, তুমি যাও, আমি এখনই নিচে আসছি। ওকে চাচ্চু। তারপরে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গুড মর্নিং সবাইকে। সবাই গুড মর্নিং। সবাই বলতে ভাইয়ার বিয়ের পরে আন্টিকেও এখানে নিয়ে এসেছি, কেননা উনি একা ওখানে কি করবেন। ইসমাইল, লেখাপড়া তো শেষ, অফিস জয়েন করো নাকি? ছেলেটা কেবলমাত্র লেখাপড়া শেষ করলো, আর তুমি এখন ওকে অফিসে যেতে বলছো? আগে একটু ঘোরাফেরা করুক। ভাবি, আমিও তাই চাই। আরে ঘুরবে, সমস্যা নেই, আমি তো আজকে জয়েন করতে বলিনি তোমাকে। এবার নাস্তা করে নাও। নাস্তা শেষে ইসমাইল, কোথায় ঘুরতে যাবে? কুমিল্লাতে না তোমার একটা শাখা আছে, তাই কুমিল্লাতেই যাব। কিছুদিন ঘুরে তারপরে অফিসে জয়েন করব। ওকে, কালকে বেরিয়ে পড়ো তাহলে। তারপরেই আজকে কুমিল্লাতে যাচ্ছি, যেখানে আমার জন্ম, আমার শৈশব কেটেছে, যেখানে আমার অনেক স্মৃতি রয়েছে। নিজের কারে করেই কুমিল্লাতে যাচ্ছি, কেননা বাসে গেলে তেমন ভাবে ঘোরাফেরা যাবে না। এই 7 বছরে অনেক কিছু বদলেছে। অবশেষে চলে আসলাম কুমিল্লাতে। এখন আমার নিজ বাসার আশেপাশে একটি ফ্ল্যাটে উঠতে হবে। আগে থেকে সব ঠিক করা ছিল। ফ্ল্যাটে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। মোবাইল বাজছে। ইসমাইল, তুমি ঠিক মতো পৌঁছতে পারছো? ভাই, কোনো সমস্যা নেই। এইখানে সবকিছু তো আপডেট হয়ে গেছে, কিন্তু কত এমবি দিয়ে আপডেট দিয়েছে জানি না। নাও, তোমার আপুর সঙ্গে কথা বলো। হ্যাঁ ইসমাইল, কখন পৌঁছালে? এই তো আপু, 20-30 মিনিট হবে। ওহো, ভালো করে থাকবে নতুন জায়গায়। জান্নাত কই? ওকে দাও। চাচ্চু, তুমি খুব পচা। কেন মামুনি, আমি আবার কি করলাম? তুমি আমাকে না নিয়েই চলে গেছো। আমার তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগে না। ওকে মামুনি, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। তারপরে জান্নাতের সাথে কথা বলে বাহির থেকে ডিনার করে আসলাম। ওহ, অনেক ক্লান্ত লাগছে, এখন ঘুম দিলাম। সকালে
আজ থেকে আমার কাজ শুরু। অনেক বছর যে আমি কারোর জন্য প্রিয় মানুষের কাছ থেকে দূরে ছিলাম, তার প্রতিশোধ তো নিতেই হবে। কিন্তু ক্ষমা করা মহৎ গুণ। রাগিনী যদি ভালো হয়ে যায় তাহলে তাকে ক্ষমা করা যায়। যতই হোক, বউ তো আমারই। তারপরে ফ্রেশ হয়ে নাস্তা করে সকাল 10টার দিকে বেরিয়ে পড়লাম আমার সেই চিরচেনা জায়গার দিকে। অনেকগুলি বছর পরে আসছি, বসে আছি আমাদের আড্ডা দেওয়ার সেই জায়গায়। পুরোনো সিম কার্ড ফোনে পুড়ে মুন্নাকে ফোন দিলাম। হ্যালো, কে? আমি মানুষ। আবে শালা, কে বলছেন বলেন? খুব চাপে আছি। তা কি চাপ আপনার শুনি? কেন, আপনি কে যে আপনাকে বলবো? আপনি নাম্বারটা একবার দেখেন তো। নাম্বারটা তো ইসমাইলের, কিন্তু আপনি কে? আপনি কি করে জানলেন যে ইসমাইল কোথায় আছে? ভাই আমি জানি। তা শুনেছি আপনার 3 বন্ধু ছিলেন। আমি ইসমাইল আর নীল। কিন্তু কেন? আর আপনি এত কিছু কেমন জানলেন? সব বলবো। আপনি নীলকে নিয়ে আপনাদের সেই আড্ডাখানায় আসেন। সত্যি? আমরা এখনই আসছি। তার কিছুক্ষণ পরে দেখি 2টা ছেলে এইখানে কি যারা খুঁজছে। আমি তাদেরকে দেখেই চিনতে পারছি, যদিও অনেক বছর পরে দেখছি। কিন্তু বন্ধুদের কি আর বলা যায়? ভাই আপনারা কি ইসমাইলের বন্ধু? আমরাই। কিন্তু আপনি কে? আর ইসমাইলকে আপনি কি করেছিলেন? আচ্ছা, আপনার বন্ধুকে এখন দেখলে চিনতে পারবেন? আপনি কে বলুন তো? এই দিকে আসেন। 2জন। ওরা আমার কাছে আসতেই আমি ওদের প্লাস কিল ঘুষি দিতে লাগলাম। হালা, আবার চিনতে পারছিস না? আমি তো তোদের বন্ধু। কি তুই আমাদের সেই বন্ধু? তারপর 2জন এসে আমাকে জড়িয়ে ধরলো। হয়েছে, এবার বল তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই? এই তো কোনো রকম চলে যাচ্ছে। হেল্প লাগবে তোদের? কি হেল্প? বলেই দেখ, সব হয়ে যাবে। আর তুই এতদিন কই ছিলি? সব বলবো। আর আমার পরিচয় যেন কেউ না জানে। ওকে, চল রেস্টুরেন্টে বসি। কাছে একটা রেস্টুরেন্ট আছে। চল, তোরা গাড়িতে ওঠ। তুই দামি গাড়ি কই পাইলি? আরে পরে সব বলছি। তারপরে রেস্টুরেন্টে চলে আসলাম। এক সময় এইসব কিছুই ছিল না, কিন্তু এখন কত উন্নত হয়েছে। সব চেঞ্জ। আজ তোরা যা খাবি খা, সব বিল আমি দিব। এমনিতেই দুপুর হয়ে গেছে। ওই মামা, দুপুরে যা যা আইটেম আছে সব 1 পিস করে 3 জায়গায় দিন। যাই হোক, এলাকার খবর বল। সব ঠিক আছে? না মানে আমি চলে যাওয়ার পরে কিছু হয়নি। তাহলে শোন, আমি চলে যাওয়ার পরে যা যা হয়েছে তা বলল। ও তাহলে আমার বাসার সবাই সত্যিটা মেনে নিয়েছে? সুখবর। আর রাগিনী? তুই চলে যাওয়াতে ও অনেক খুশি হয়েছিল। কিন্তু কি? কিন্তু গত 2 বছর ধরে আমাদের কাছে তোর সম্পর্ক জানতে চাইতো। আমার কেন জানি মনে হয় ও ওর ছোটবেলার ভুল বুঝতে পেরেছে, তাই হয়তো তোর সম্পর্কে জানতে চাইতো, যে তুই কোথায় থাকিস। রাগিনী মনে করতো তোর ঠিকানা আমরা জানি, কিন্তু আমরা তো জানতাম না। সব তুই তো কিছুই বলে যাসনি আমাদের। বর্তমানে রাগিনী কি করে? আমার জানা মতে লেখাপড়া শেষ, জব করছে। আমিও তো ভালো। তা বিয়ে টিয়ে হয়েছে? না। ওর আর আমার বিয়ে যে হয়েছে তা ওরা এখনো জানে না। ও, তারপরে লাঞ্চ শেষ করে বিল দিয়ে বাহিরে আসলাম। তোরা এখন কি করছিস? মানে চাকরি বাকরি? চাকরির যে অবস্থা দেশে, সেখানে যাই চা খাওয়ার জন্য 7 থেকে 8 লক্ষ টাকা চাই। আমাদের দেশে এইটাই সব থেকে বেশি প্রবলেম। সমস্যা নেই, তোদের চাকরি হয়ে গেছে। কিভাবে? আর তোরই বা এই অবস্থা কেন? তা তোদের এত ভাবতে হবে না, পরে সব বলবো। আর চল আমাদের গ্রাম দেখবো। হ্যাঁ চল। গ্রামের একটি বাসার দিকে তাকিয়ে আমি অবাক। ওয়াও, কি সুন্দর একটা মেয়ে ছাদে দাঁড়িয়ে আছে। ওইটা কে রে? কোনটা? আরে ওই সাথে যে মেয়েটা দাঁড়িয়ে ছিল। কেন, চিনিস নাই? আরে আজকেই প্রথম দেখলাম, কেমনে চিনবো? আরে ওইটা হলো রাগিনী। কি? ওই ড্যাডি রাক্ষসী? শাকচুটিটা তো আরো সুন্দর হয়ে গেছে। দেখতে পাবো না কোন গেমের মাইয়া? শালা ফাজলামো করস। চল আমাদের বাসার দিকে। সত্যি রাগিনী আগের থেকেও অনেক সুন্দর হয়েছে। টানা টানা হরিণের মতো চোখ, গোলাপি রঙের ঠোঁট, লম্বা লম্বা চুল। আর আমার জব, ওই কুর্তির জন্য আমি 7টা বছর বাহিরে ছিলাম। আমার পরিবার থেকে অনেক দিন ও কেড়ে নিয়েছে। এর জন্য কিছু পুরস্কার তোকে দিতেই হবে। যতই হোক, বউ বলে কথা। তারপরে আমার বাসা যেখানে ছিল সেখানে এসে গাড়িটা পার্ক করে বাহির হলাম। সব তো চেঞ্জ, তাই কোনটা আমাদের বাসা চিনতে পারছি না। আমাদের বাসা কোনটা রে? ওই যে সামনে যে দালান বাড়িটা দেখছিস, ওইটা। ও, আগের থেকে কিছুটা উন্নত হয়েছে আমাদের। শাকিল ভাই কি বিয়ে করেছে? 3 বছরের একটা মেয়ে আছে। তাই নাকি? আমার সাথে আয়। তারপরে আমি আস্তে আস্তে আমাদের বাসার দিকে যেতে লাগলাম। গেটে এসে কলিং বেল টিপ দেওয়ার কিছুক্ষণ পরে
একটি মেয়ে এসে খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি কে একটু পরে জানতে পারবেন। ওদের চিনেন? চিনি তো। তা তোমরা ভিতরে আসো আগে। ভিতরে ঢুকে দেখি একজন মহিলা রুম থেকে বাহির হয়ে বলল, কে এসেছে বৌমা? ও তার মানে ইনি আমার শাকিল ভাইয়ের বউ। এই যে আন্টি আমরা। ও, তোমরা কেমন আছো বাবা? আর ওইটা কে? দেখুন তো আন্টি, চিনতে পারেন কি না? আসলে ওই মহিলা আর কেউ না, আমার মা। বয়স হয়ে গেছে তো, তাই হয়তো চিনতে পারছে না। আর চিনবেই বা কেমন করে, কতদিন পরে দেখা। দেখে তো কিছুটা চেনা চেনা লাগে। কে তুমি বাবা? এ কি হলো, তুমি কাঁদো কেন বাবা? আবার চিনতে পারছো না? আমি ইসমাইল। বা অমনি মা এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, বাবা, তুই এতদিন কই ছিলি? আমাদের কথা কি তোর একটু মনে পড়ে নাই? মনে তো পড়ে, কিন্তু তোমরা তো আমারে বিশ্বাস করনি। আমি বা কি করতাম? এইখানে যতদিন আমি থাকতাম ততই আমার জন্য খারাপ হতো। সবাই আমার খারাপ ভাবতো। আর তোমরা তো আমার কথা শুনলেই না, তাই মনে পড়লেও আসি নাই। বা ভুল করেছি বাবা, আমাদের তুই ক্ষমা করে দে বাবা। এ কি বা, এ তুমি কি করছো? আর মা বাবার ওপর আমি কেন? কোনো সন্তানই রাগ করে থাকতে পারে না। মা শান্ত হও। মা উনি কে? উনি তোর ভাবি হয়, শাকিলের বউ। ও, তা বাবা ভাইয়া আর আমার ভাতিজি কই ভাবি? ওনারা একটা দাওয়াতে গিয়েছে, বিকেলেই চলে আসবে। ও, তা বাবা, তুই এতদিন কই ছিলি? সব বলবো, আগে সবাই আসুক। ঠিক আছে বাবা, তোরা রুমে গিয়ে বস, আমি নাস্তার ব্যবস্থা করি। কিছু করা লাগবে না, আমার দেবরজির জন্য সব রেডি। তা আমাদের জন্য? আরে তোমরাও তো আমার দেবর। তারপরে নাস্তা করতে করতে কথা বলছিলাম। তা বা ওই দিকের কি খবর? কোন দিকের? না মানে রাগিনীদের। মনে আমার খোঁজ করতে নাকি? ওই মেয়ের নাম নিবি না। ওর জন্য তোকে অনেক কষ্ট দিয়েছি। আর গত 2 বছর ধরে আমাদের বাসায় ওর পরিবার মাঝে মধ্যে আসতো তোর ব্যাপারে জানতে। কেন? ওই যে তোর সাথে তো রাগিনীর বিয়ে হয়ে গেছে, কিন্তু তুই তো চলে গেছিলি, তাই তোর খোঁজ না পেলে রাগিনীর বিয়ে অন্য জায়গায় দেওয়ার জন্য। কিন্তু রাগিনী কেন জানি বিয়ে করতে চাইতো না। কি, তোর বিয়ে হয়ে গেছে? তার মানে কি রাগিনী এখন আমার জন্য অপেক্ষা করে? সে কি তার কাজের জন্য অনুতপ্ত, নাকি অন্য কারণ আছে? আমি কি রিমির আপুকে ফোন দিব? ও, আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমার ভাতিজির নাম রিমি আর ভাবির নাম রাইসা। না, আজকে ওদের সারপ্রাইজ দিব। সন্ধ্যার একটু আগে বাড়িতে বাবারা আসলো। এসে, রাইসা, বাসাতে কারা এসেছে? বাইরে কার দেখলাম? ভিতরে ঢুকে দেখো তো, চিনতে পারো নাকি? দেখি কে আসলো। তারপরে ভাইয়া, বাবা আর রিমি ঘরে ঢুকে দেখে যে মুন্না, নীল আর অচেনা একটা ছেলে বসে আছে। তুমি কে বাবা? কে তুমি? আগে কখনো দেখছি বলে মনে হচ্ছে। আমি কে? আমি সেই ছেলে যে ক্লাস 10-এ কোনো এক কারণে বাসা থেকে পালিয়ে গিয়েছিল। আমি সেই ছেলে যাকে তার পরিবার বিশ্বাস করে না। আমি সেই ছেলে যে অপরাধ না করেও একদিন কারো মিথ্যা অভিযোগের শিকার হয়েছিলাম। সবাই চুপ, কারণ সবাই বুঝতে পারছে যে আমি কে, তাই কেউ আর কথা বলছে না। আমাদের মাফ করে দিস বাবা, আমরা তোর কথা না শুনে অনেক বড় ভুল করেছি। ভাই, মাফ করে দে। জানি অনেক বড় ভুল করেছি আমরা, হয়তো ক্ষমার যোগ্য না, তাও পারলে ক্ষমা করে দিস ভাই। আমরা তোর পায়ে পড়ি, তাও আমাদের ক্ষমা করে দে। আরে আরে, কি করছো তোমরা? তোমাদের ওপরে যে আমি রাগ করে আছি কে বলছে? আর রাগ না করলে ক্ষমা কেমনে করবো? অমনি বাবা আর ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো। এটা কি আম্মু? ওইটা তোমার ইসমাইল চাচু। কি, এটা আমার চাচু? বলেই আমার কোলে এসে বসেছে। এতদিন কোথায় ছেড়ে চাচু? আমাদেরকে ছেড়ে আমার কথা কি একটু মনে পড়েনি? এই যে মামুনি, আমি চলে এসেছি তোমাদের কাছে। এতদিন খবর না নিয়ে এখন আসছে, তাও আমার জন্য চকলেট খেলনা না নিয়ে আসছে। তোমার সাথে আরি। ওরে, আমার মামুনিটা দেখছি আমার উপরে রাগ করে আছে। কালকেই তোমার জন্য অনেক অনেক চকলেট আর খেলনা কিনে দিব, তাও রাগ করে না মামুনিটা। ইস, আমার চাচুর উপর কি আমি রাগ করতে পারি? কত ভালো চাচু আমার। ওরে ফাজিল বুড়ি, চকলেট আর খেলনা কিনে দিতে চাইছে,
তাই কথা পাল্টে দিয়েছো? সবাই হাসছে। আর এদিকে ভাইয়া বাজারে গিয়েছে। মা বাবা সবাই শোনো, আমি এখন যাই, কেমন? আবার কালকে আসবো। সে কি, শাকিল বাজারে গিয়েছে, রাতে সবাই একসাথে খাবার খেয়ে তারপরে যা করার করিস। আচ্ছা তাই হলো। এরই মধ্যে ভাইয়া ও বাজার থেকে চলে আসছে। আমরা তাহলে বাসা যাই, রাত হয়ে গেছে অনেক। তোদের আমি বাসায় পৌঁছে দিব, এখন চুপচাপ বসে থাক। ওকে, বাসায় ফোন করে বলি যে একটু দেরি হবে ফিরতে। অনেকটা সময় পার হয়ে গেল, রান্নাও শেষ। কতদিন পরে মায়ের হাতে রান্না খাবে ভাবতেই চোখে পানি চলে আসলো। পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। মা আল্লাহর দেয়া একটি সন্তানের কাছে সেরা উপহার, তাই মাকে কখনো কষ্ট পেতে দেবে না। যাদের মা নেই তারাই একমাত্র বোঝে মা কি জিনিস। একই রকম বাবাও, একটি সন্তানের কাছে বাবা যেন একটি বড় বৃক্ষ, যে বৃক্ষের ছায়ার অনেক অনেক বড়। তাই তারা দুঃখ পাবে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকুন। সবাই খেতে বসলাম, খাওয়া দাওয়া হলো। অনেকদিন পরে তৃপ্তি ভরে খেলাম। মায়ের হাতে রান্না তো। তা মা, বাবা মা, আমি আজকে যাই, পরে আবার আসবো। কেন, কোথায় যাবি? আবার এখানেই থাক। না, আমি একটা ফ্ল্যাটে উঠেছি, ওখানেই থাকবো। আর আমার অনেক কাজ আছে, পরে একেবারে সবাই একসাথে থাকবো। আপাতত আমি একাই থাকবো। আচ্ছা, তুই যা ভালো মনে করিস। চাচু, তুমি আবার কবে আসবে? কালকে আবার আসবো বাবুনি। সত্যি? সত্যি। আর কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে। ওয়াও, কি সারপ্রাইজ চাচু? আরে তা কি বলা যায় নাকি? কাল আসলেই দেখতে পাবে। ওকে, সবাই ভালো থেকো, আজকে আসি মা। তারপরে চলে আসলাম। তারপরে মুন্না আর নীলকে ওদের বাসায় নামিয়ে দিলাম। তারপরে বাসায় পৌঁছালে সবাইকে জানিয়ে দিলাম যে আমি বাসায় পৌঁছে গেছি, এবং আজকের ঘটনা ভিডিও কলের মাধ্যমে ফারুক ভাইদেরও শেয়ার করলাম। ওহ, অনেক ক্লান্ত লাগছে, এখন ঘুমাবো, কালকে আবার বেরোতে হবে। চোখটা একটু লেগে আসছে। আর কে যেন ফোন দিল, অচেনা নাম্বার দেখে ধরলাম না। ফোন কেটে যাওয়ার পরে আবারও ফোন দিল, তাই এবার না চাইতেও ধরলাম। হ্যালো, কে বলছেন? ও হ্যালো, কে বলছেন বলেন, না হলে ফোন কেটে দিলাম। না না, দাঁড়াও একটু। দাঁড়াবো মানে? আমি শুয়ে আছি, আবার দাঁড়াবো কেন? আর আপনি কে যে আমাকে সরাসরি তুমি বলছেন? আমি যেই হই না কেন, আমাকে তুমি ভালো করেই চেনো। আপনার কণ্ঠ তো আজ আমি প্রথম শুনলাম মনে হয়। আর আপনি বলছেন আমি আপনাকে চিনি? চিনো, খুব ভালো করে চিনো। আচ্ছা, আগে আপনার পরিচয় দিন দেখি, চিনতে পারি নাকি। না, তা হবে না, আমি তোমার সাথে সরাসরি দেখা করতে চাই। আজিব তো, চিনি না জানি না, আপনার সাথে কেন দেখা করব? বলছি না তুমি আমাকে খুব ভালো করে চিনো। তাই? তা কোথায় আসতে হবে আমাকে? আগামী কালকে বিকেলে জায়গা চলে আসবে। আচ্ছা, দেখা যাবে। ওকে, বাই, ঘুমাও, রাত হয়ে গেছে। যা, কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। আমি ভাবছি মেয়েটি কে হতে পারে, এইখানে তো আবার চিনা জানা কোনো মেয়ে নেই। তার মানে কি মেয়েটা রাগিনী? তাকে ছাড়া তো অন্য কাউকে আমি তেমনভাবে চিনি না। আর সে কিভাবে জানতে পারলো যে আমি এইখানে এসেছি? আমার আর কেই বা বলল ওকে আমার কথা? আমার নাম্বারই বা কোথায় পেল? আমার নাম্বার তো শুধু মুন্না আর নীল জানে। তার মানে কি মুন্না আর নীলের সাথে রাগিনীর যোগাযোগ আছে হয়তো, তারাই আমার নাম্বার দিয়েছে রাগিনীকে। দূর, যা হওয়ার কাল দেখা যাবে। আর সে অন্য কেউ তো হতে পারে। এখন ঘুমাই। সকালে নীলকে ফোন দিলাম। ওই শালা, কি করিস? দেখ, আমার কিন্তু বোন নাই, তাহলে আমি কেমনে তো শালা হইলাম? শালা, বেশি পাকামো করবি না। দালালি করছে কে আগে তাই বল। কিসের দালালি? বাচ্চা ছেলে, ফিডারটা নিয়ে আসি তোমার জন্য। শালা বল, কালকে আমার নাম্বার কাকে দিয়েছিলি? না মানে, আমি কিছু জানি না, মুন্না জানে। সকালে নাস্তা করেছিস? তোর ফোন পেয়ে ঘুম থেকে উঠলাম, আর নাস্তা এত আগে? ও ভালো, তা যার জন্য ফোন দিলাম 20 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে রেডি হ, আমি আসছি তোকে নিতে। আচ্ছা। তারপরে মুন্না বাবুকেও একই ঝাড়ি মারলাম। আগে নীলের বাড়ি, তাই আগে নীলকে পিক করে নিলাম। এখন কই যাবি? মুন্নাকে নিয়ে রেস্তোরাঁয় যাব। আর আমি? শালা, তোরে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিব। তুই তো আমার সঙ্গে আছিস, মানে আমরা মুন্নাকে পিক করে রেস্টুরেন্ট যাব।
আগে বলবি তো। তারপরে মুন্নাকে নিয়ে রেস্টুরেন্ট গেলাম। অর্ডার দে, কে কি খাবি? আমিও দেই। তারপরে সবাই নিজ নিজ পছন্দের খাবার অর্ডার দিল। খাওয়া শেষে এবার বল, আমি যে এইখানে এসেছি তা কাকে তোরা বলেছিস? মানে কি বলছিস? আমি আবার কাকে বলবো? নীল কি কাউকে বলেছিস নাকি? না তো কাকে বলবো? সত্যি করে বল। কিছু বলবো না, বল। না মানে আমরা একজন তো খবর দিয়েছি। খালি খবর, নাম্বারও দিয়েছেন আপনারা, তাও আবার একটি মেয়েকে। বল কে সেই মেয়ে? কাল রাতে আমরা এই রাগিনীকে বলি যে তুই এখানে আসছিস। বলতাম না, কিন্তু ওকে কথা দিয়েছিলাম যে তোর কোনো খোঁজ যদি আমরা পাই তাহলে ওকে জানাবো। আর তোর যে বিয়ে হয়ে গেছে তা আমরা আগে থেকে জানতাম। কিভাবে? আমি তো তোদের বলিনি আগে কখনো। তাহলে শোন, একদিন আমি আর নীল কোথায় যেন যাচ্ছিলাম, প্রায় 2 বছর আগের কথা। তো হঠাৎ পিছন থেকে রাগিনী আমাদের ডাক দিল। তাও আমরা থামলাম না, কারণ রাগিনীর জন্য তুই আমাদের থেকে দূরে চলে গেছিলি। তাও যখন আমরা থামলাম না, তখন রাগিনী দৌড়ে আমাদের সামনে আসে আর বলে, প্লিজ থামো তোমরা, শুধু একটু কথা বলতে চাই। কি কথা? তাড়াতাড়ি বলুন। না মানে ইসমাইল কোথায় আছে তোমরা কি জানো? জানলে প্লিজ বলো। কেন, আবারও কোনো মতলব আছে নাকি? আসলে তখন যা করেছি তার জন্য আমি দুঃখিত। তখন না জেনে বুঝি আমি ওইটা করেছিলাম। তা এখন আমরা কি করতে পারি? শুধু ওর ঠিকানাটা বলে দাও। কেন দিব? ও তোমার কি হয় যে ওর ঠিকানা তোমাকে দিতে হবে? স্বামী। কি? যেদিন ইসমাইল চলে গেল তার আগেই গোপনে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়ে ঠিক করে দেয়। কিন্তু যখন শুনলাম ইসমাইল বাসা থেকে চলে গেছে কাউকে না বলে, আমি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু বয়স যখন একটু বাড়ল, ভালো মন্দ সম্পর্কে বুঝতে শিখলাম, বিয়ের মানে বুঝলাম। আমি কি ভুল করেছি ইসমাইলের কাছে তা উপলব্ধি করতে শিখলাম। তখন থেকে আমি একটু একটু করে কুড়ে মরছি। কাউকে বলতে পারতাম না। কাকে বলবো? বলার মতো তো কেউ নেই। তাই আজকে তোমাদের বললাম, যদি কোনো সাহায্য পাই তোমাদের কাছে। মুন্না প্লাস নীল অবাক হয়ে শুনে যাচ্ছে। অন্যদিকে কোনো খেয়ালই নেই তাদের। ওকে, না বলতে থাক। কি বলবো বোন, আমরাও কিছু জানি না। আর তুই যা বললে তাও আগে জানতাম না, ইসমাইল যাওয়ার আগেও না। কিছু বলছো না, যাওয়ার পরে কোনো যোগাযোগ করছে? আমরা নিজেও জানি না ও কোথায় আছে, কিভাবে আছে। আজ 5 বছর হতে চললো, কোনো যোগাযোগ নেই। তবে তোমাদের কথা দিচ্ছি, যদি কোনোদিন আমরা ইসমাইলের ঠিকানা পাই তোমাকে আগে বলবো। আমার মনে হয় রাগিনী ওর ভুল বুঝতে পারছে ইসমাইল, এবং তোকে এখন অনেক ভালোবাসে, যেটা তুই একসময় চাইতি। আগের ভুল ভুলে যা আর আমাদের ভাবিকে নিজের করে নে। এতক্ষণ আমি ওদের কথা শুনছিলাম, তার মানে রাগিনী কাল রাতে আমাকে ফোন দিয়েছে আর ও এখন আমাকে ভালোবাসে। তাহলে তো ওকে আর শাস্তি দেওয়া যাবে না, যা পাওয়ার ও নিজেই পেয়েছে। কিরে, কি হলো তোর? কিছু তো বল। না মানে কই কিছু হয়নি তো। তা তোরা কি যেন বলছিলি? কি এতক্ষণ যা বলেছি তাকে তুই কিছুই শুনিসনি? না মানে শুনেছি তো। তা কি করবি এখন? কালকে রিমিকে বলেছিলাম যে ওর জন্য খেলনা কিনে দিব, তো এখন তাই কিনতে যাব। তোদের কাজ না থাকলে তোরাও চল আমার সাথে। কি হলো, অমন করে তাকিয়ে আছিস কেন? শালা, তোরে বলেছি রাগিনীর ব্যাপারে কি করবি। ও, আজ বিকেলে ওর সাথে দেখা হবে, আর রাতে লাইট দেখিস। তো দেখা করবি কই, আগে বলিসনি তো? সব কিছুই আগে বলতে হবে নাকি? তা না, তো কোথায় দেখা করবি আর কিভাবে কি হলো একটু বল। শোন, কাল রাতে যখন ঘুমাতে গেলাম তখন অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। তারপর আপনারা তো জানেন কি কি কথা হয়েছিল, তা ওদেরকে বললাম। ও, ওই ঘটনা? তা তোরা কি আমার সাথে যাবি নাকি এখন? কোথায় যাব? আরে আজকে বাজার করে বাসায় যাব, আর রাতে এইখানেই ডিনার করব। আর রাতে কি হয় খালি দেখ। ও, কিন্তু আমরা তো কিছু কাজ ছিল এখন। আমি আছি, সমস্যা নেই। ওকে মুন্না, তুই তাহলে তোর কাজ শেষ কর। সন্ধ্যাতে তোকে ফোন দিলে আমার বাসায় চলে আসিস। ওকে ভাই। তারপরে আমরা সবাই রেস্টুরেন্ট থেকে বাহির হলাম। মুন্না ওর কাজে চলে গেল আর আমি আর নীল চলে আসলাম বাজারে। তারপরে
রিমির জন্য আগে অনেকগুলা খেলনা কিনলাম। বাবা মা, ভাইয়া, ভাবি, রিমি এদের জন্য কিছু গিফট কিনলাম। আর আমার এবং মুন্না প্লাস নীলের জন্য 3টা পাঞ্জাবি কিনলাম। তারপরে দুপুরে দুজন হোটেলে লাঞ্চ করে নিলাম। তারপরে নীলকে ওর বাসায় নামিয়ে দিলাম। বাসায় ফিরতে ফিরতে প্রায় 3টা বেজে গেল। সোজা আমাদের বাসায় চলে আসলাম। কেমন আছিস বাবা? ভালো আছি মা। আর সবাই কই? তোর ভাই কাজে গেছে আর তোর বাবা ঘুমাচ্ছে। ও, আর পিচ্চি কি করছে? কোথায় ও? আমি পিচ্ছি না। কোথা থেকে আসলো এই পিচ্চিটা? আবারও বললাম না আমি পিচ্ছি না। আমি এখন অনেক বড় হয়ে গেছি। তা আমার খেলনা কই? কিসের খেলনা? আমি তো জানি না। যাও, তোমার সাথে কথা নেই। আমাদের বাসা থেকে চলে যাও, আর আসবে না। রিমি, ভাবিকে চুপ করতে বললাম। ওকে, তুই যখন তেড়ে দিচ্ছ তাহলে চলেই যাই। এই বলে মাকে চুপ থাকতে বলে আমি বাহিরে চলে আসলাম। আর রিমি কান্না করতে করতে বলছে, চাচু যাও না, আমি তো এমনিতেই বলছি। কিন্তু আমি না শুনে বাহিরে চলে আসলাম। এসে গাড়ি থেকে সবগুলো বাজার বাহির করে আবার বাসায় ঢুকলাম। এসে দেখি রিমি ফুপিয়ে কেঁদে যাচ্ছে। এ কি মামুনি, তুমি কান্না করছো কেন? রিমি চোখ তুলে দেখে আমি ওর সামনে দাঁড়িয়ে আছি। তা দেখে চাচ্চু বলে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। হয়েছে হয়েছে, এই নাও তোমার খেলনা। কত খেলনা! পরে আরো দিব। তারপরে মাকে ডেকে মা বাবার জিনিসগুলো দিলাম। আর ভাবিকে ডেকে ভাইয়া, রিমি আর ভাবির গুলো দিলাম। এরই মধ্যে ভাইয়াও চলে আসলো। সবাই যখন আছে, আব্বুকেও ডাক দাও, কথা আছে। আচ্ছা। তারপরে সবাইকে একসাথে করে বলতে লাগলাম, তোমরা তো আগের সবই জানো। সবাই আর শোনো, তারপরে আজকে রাগিনীর ব্যাপারে মুন্নারা আমাকে যা যা বলেছে তা সবাইকে বললাম। এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যদি তোমরা, তা হলো আমি আগের সব ভুলে যেতে চাই। আর এমনিতেই সব ভুলে গেছি। আর রাগিনী তখন ছোট্ট ছিল, প্লাস আমিও। শুধু যে ওর ভুল ছিল তা না, আমারও কিছু ভুল ছিল। তাই আমি চাই আবারও রাগিনীকে বিয়ে করতে। তোমরা কি বলো? সিদ্ধান্তটা খারাপ না। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো তাই হবে। ভালো। আজকে আমি রাগিনীর সঙ্গে দেখা করতে যাব। আর তখন আমরা বাইরে থাকব। সেই সময় যে কোনোভাবে রাগিনীর বাবা মাকে আমাদের বাসায় নিয়ে আসবা। কেন? আজকে রাতে সব আলোচনা হবে যে কবে বিয়ে হবে আবার। আর আমার বিষয়ে তেমন কিছু যেন ওরা না জানে। আমি সন্ধ্যার পরে রাগিনীকে নিয়ে বাসায় চলে আসব। ওকে। আর ভাইয়া, এই টাকাটা তুমি রাখো, বাজার করে নিয়ে আসবে। এখন রাতে মুন্নারাও আসবে। কিন্তু আমার কাছে টাকা আছে, তোর দেওয়া লাগবে না। এমনিতেই এতদিন কিছু করতে পারি নাই তোর জন্য, উল্টো কত খারাপ ব্যবহার করেছি ভুল বুঝে। সবাই আগের কথা বাদ দাও। অনেক টাকা খরচ হতে পারে, কিছু টাকা রাখো, না লাগলে পরে দেখা যাবে। এই বলে ভাইয়ার হাতে 10,000 টাকা গুঁজে দিলাম। আর কোনো কথা না, আমি যা বললাম তাই করো। আর এখন আমি বাহির হব। আর যা যা বললাম তা যেন সন্ধ্যার মধ্যে হয়ে যায়। তারপরে আমি বাসা থেকে সরাসরি আমি যে ফ্ল্যাটে উঠেছি সেইখানে যেয়ে দেখি 5:20 বাজে। এইদিকে রাগিনীর সাথে বিকেল 5টায় দেখা করার কথা ছিল। উফ, পাখিটা হয়তো আমার জন্য বসে আছে। তাই আমিও তাড়াতাড়ি গোসল করে 30 মিনিটের মধ্যে রেডি হয়ে দেখি রাগিনীর 11টা মিস কল দেখতে দেখতে আবারও ফোন। এইবার ধরলাম। ওই কই তুমি? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আমি কি করব? তুমি কে আমার, যে তোমার কথাই হবে? আমি তোমার বউ না, মানে সত্যি আসবে না। আরে আরে, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি, তুমি আর একটু ওয়েট করো। তারপরে ফোন কেটে দিয়ে বেরিয়ে পড়লাম পার্কের দিকে। 8 মিনিটে চলে আসলাম কাছে হওয়ায়। তারপরে গাড়িটা পার্ক করলাম। কালকে যেহেতু রাগিনীকে দেখেছি তাই চিনতে অসুবিধা হলো না। রাগিনী একটি জায়গায় পায়চারি করছে, আমিও তার কাছে গেলাম। এখন আমি তার থেকে 10-15 হাত দূরে দাঁড়িয়ে আছি। রাগিনী আমাকে দেখে বারবার দেখছে, চিনতে পারছে না তো। তাই প্রায় 10-15 মিনিট পরে আমি বললাম, কাউকে খুঁজছেন বুঝি?
না মানে আপনি কেমনে জানেন? না মানে আমিও তো একজনের জন্য অপেক্ষা করছি, তাই বললাম। আপনার নামটা বলবেন একটু? কেন, প্রেম করবেন বুঝি? এই যে একটু কথা বলছি ভেবে মনে করবেন না যে আপনার মতো মানুষের প্রেমে পড়ব। বাহ, আমার বউ তো অনেক রাগী। আর একটু মজা করে নেই। কেন, আমি সুন্দর নই বুঝি? আপনি একটা ছ্যাঁচড়া মানুষ। এই বলে রাগিনী একটু দূরে চলে গেল। আমার নামটা তো জেনে যান। লাগবে না। ওহ, তাও বলি, শুনুন, আমার নাম ইমরান। রাগিনী এবার চলে যেতে লাগলো। আরও একটি নাম আছে, বাবা মা দিয়েছিল, তা হলো ইসমাইল। রাগিনী এইবার একেবারে থেমে গেছে। মনে হচ্ছে কোনো চুম্বকের জন্য একটি লোহা আটকে গেছে। তারপরে রাগিনী আস্তে আস্তে করে আমার কাছে আসলো। এসে 2 হাত দূরে দাঁড়িয়ে বলল, সরি সরি। আমাকে বলছেন বুঝি? হুম। কিন্তু কেন? অনেক বড় ভুল করেছি তাই। যেমন? প্লিজ ইসমাইল, আর কিছু জিজ্ঞেস করো না, আমাকে মাফ করে দাও। আরে করছেন কি, মানুষ দেখছে তো। দেখো প্লিজ, আমাকে মাফ করে দাও। এই বলে এবার আমার পা ধরতে গেল। আমি তাড়াতাড়ি তাকে ধরে জড়িয়ে ধরলাম। পাগলি, আমি কি বলেছি যে আমি কারো উপরে রাগ করে আছি? আমি ভাবতে পারছি না যে তুমি আমাকে কিছু না বলে। কাকে বলবো বলো, আর কাকেই বা শাস্তি দিব? সবাই তো আপন মানুষ, তাদের শাস্তি দেওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া। চলো আমার সাথে। কোথায়? যেখানে নিয়ে যাব তোমাকে। বাহিরে। তারপরে ওকে নিয়ে গাড়ির কাছে আসলাম। কি গো, এখানে আসলা যে? বাহির হবে বলে? গাড়ি ধুয়ে যাব নাকি? মানে এইটা তোমার গাড়ি? কেন? ওয়াও। তারপরে রাগিনী এসে গাড়িতে বসলো। সোজা রেস্টুরেন্ট গেলাম, যে কিছু নাস্তা করে নিলাম। সন্ধ্যা হয়ে গেছে। পকেট থেকে ফোনটা বাহির করে মুন্না প্লাস নীলকে সন্ধ্যার পরপর আমাদের বাসায় চলে আসতে বললাম। তারপরে রেস্টুরেন্ট থেকে বাহির হলাম। এখন বাসা যেতে হবে আমাকে। যাবে, কিন্তু আমার বাসায়? মানে কি? কেন, আমার বউকে কি নিজের বাসায় নিয়ে যেতে পারবো না, নাকি তুমি ভয় পাচ্ছ? না মানে ভয় পাবো কেন, বাসায় বলে আসিনি তো, তাই আর কি। কোনো সমস্যা নেই, আমার সাথে গেলেই দেখতে পাবা। তারপরে রাগিনীকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। দেখি মুন্নারা বাদ দিয়ে সবাই চলে এসেছে, মানে রাগিনীর বাবারা। রাগিনী তো ওর বাবা মাকে দেখে চমকে গিয়েছে। আব্বু তোমার এখানে? কেন, নিজের বিয়ের বাসায় কি আসতে পারবো না নাকি? না মানে কিভাবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তোমার অত বুঝতে হবে না। তারপরে মুন্নারাও চলে আসলো। তাহলে শুরু করা হোক। কথা তেমন কিছু না, আমরা আমাদের ছেলের বিয়ে আবার দিতে চাই। আগের বার হয়েছে পরিস্থিতির কারণে, আর আমার ছোট ছেলে এইটা, তাই ধুমধাম করে আমরা আবারও তাদের বিয়ে দিতে চাচ্ছি। এ তো ভালো কথা, বিয়ের দিন ঠিক করা যাক তাহলে। তারপরে সবাই মিলে সামনের শুক্রবার ঠিক করলো, আর আজকে রবিবার। তারপরে সবাই মিলে রাতের খাবার খেলাম। ভালোই আয়োজন করেছিল ভাবি আর মা মিলে। কবজি ডুবিয়ে খেলাম, অনেকদিন পরে এত সুন্দর খাবার খেলাম। তারপরে রাগিনীকে আর রাগিনীর বাবা মাকে আমি পৌঁছে দিয়ে আসলাম তাদের বাসায়। আর মুন্না আর নীল তাদের বাইক নিয়ে এসেছিল, তাই ওরাও চলে গেল। আমিও বাসাতে আসলাম। তারপরে মা বাবা সবাই শোনো, কালকের মধ্যে আমি যেইখানেই থাকি সেইখানে সবাই উঠবে, আর ওইখানে সবাই থাকবো, এবং বিয়েও ওইখানেই হবে। আর আমাদের এই বাসার কি হবে? ফারুক ভাই আগেই আমাদের জন্য ওই ফ্ল্যাটটা বানিয়ে রেখেছে, আর ওইটাতেই সবাই থাকবো। ও, আপনাদের তো বলাই হয়নি যে আমি এতদিন কোথায় ছিলাম এবং কার কাছে ছিলাম, তা সবাইকে আজকে বলে দিয়েছি। আর কোনো কথা না, আর এখন আমি যাচ্ছি। তারপরে আমি চলে আসলাম ফ্ল্যাটে। এসে ফারুক ভাইকে সব বললাম এবং 2-1 দিনের ভিতরে এইখানে আসতে বললাম। সব আয়োজন শেষ, কালকে আমাদের বিয়ে। ফারুক ভাইরাও সবাই এসেছে, ধুমধাম করে বিয়ে হয়ে গেল। এর আগে কখনো এত আয়োজন করে বিয়ে হয়নি, এইখানে বিয়ে হয়ে গেল রাতে। কিরে, ঘরে যাবি না নাকি? রাতে তো অনেক হলো। তারপরে ঘরে গেলাম, দেখি রাগিনী ঘুমটা দিয়ে বসে আছে। আমি যেতেই উঠে আমাকে সালাম করতে আসলো। আরে কি করছো? তোমার স্থান আমার পায়ে নয়, বুকে। এবার উঁচু করে আসো, নতুন জীবন শুরু করার আগে 2 রাকাত নামাজ পড়ে নি।
তারপরে আমি অজু করে নামাজ পড়ে নিলাম দুজনে। তারপরে আর কি হয় তা জানি না। 1 মাস পরে আজকে আমি অফিসে জয়েন করব। ফারুক ভাই সব ঠিক করে রেখেছে, আর মুন্না প্লাস নীলকে এই কোম্পানিতে চাকরি দিয়েছি। আর এই দিকে চলছে এইভাবেই আমাদের সুখের জীবন।